আজ ভার্সিটিতে জুনিয়রদের নবীনবরণ অনুষ্ঠান, তাই সকাল সকাল বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সিনিয়র হিসেবে দায়িত্ব পড়েছে আমাদের ওপর ওদের স্বাগতম জানাতে। আমরা সবাই মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি শুধুমাত্র জুনিয়রদের জন্য। আমি মাহিন, এবার অনার্স 3য় বর্ষের ছাত্র। আপাতত এতটুকুই জেনে রাখুন। ভার্সিটিতে ঢুকে আমি ও আমার বন্ধুরা মিলে সবাইকে ওয়েলকাম ফুল দিয়ে অভিনন্দন জানালাম। ক্লাসে স্যাররা ভাষণ দিচ্ছেন শিক্ষার্থীদের। আমি আর আমার বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় সৌভিক বলল, এখন তো আর কোনো কাজ নেই, চল সবগুলো মিলে আড্ডা দেই আর চা খাই। যেই কথা সেই কাজ। আমি বাকি কাজ অন্যদের বুঝিয়ে দিয়ে সবাই বাইক নিয়ে রওনা দিলাম পেছনের গলিতে। বাইক নিয়ে যে ভার্সিটির গেট থেকে বের হতে যাব, অমনি 2টা মেয়ে গল্প করতে করতে আসছে। আমি সাথে সাথে ব্রেক কষলাম। মেয়ে দুটো ভয় পেয়ে এক চিৎকার দিল। ওদের চিৎকারে আশেপাশে শুয়ে থাকা কুকুর বেচারাও লাফ দিয়ে উঠল। আমি বিরক্ত হয়ে বলে উঠলাম, এই মেয়ে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তখন দুজনের মাঝে একটা মেয়ে বলে উঠল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার সাহস কি করে হয় আমাদেরকে সার বলার? একে তো ভুল করেছেন, কই সরি না বলে আবার আমাদের উপরেই চেঁচাচ্ছেন। আমি ভুল করিনি, তোমরা করেছ। আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমরা না দেখে হুট করে সামনে চলে এসেছ। ভাগ্যিস সাথে সাথে ব্রেক দিয়েছিলাম। চুপ করুন বেয়াদব কোথাকার। এই মেয়ে, তুমি বেয়াদব কাকে বলছো? তুমি জানো আমি কে? না, আর জানতেও চাই না, সরেন রাস্তা থেকে। বলেই মেয়ে দুটো হনহন করে চলে গেল। আমি তাকিয়ে রইলাম ওদের চলে যাওয়ার দিকে। এতক্ষণ যে মেয়েটা এত বকবক করেছে, তার পাশে যে আরেকটা মেয়ে ছিল, সে একবারও কোনো কথা বলেনি, চুপচাপ ছিল। বিষয়টি দেখে একটু অবাক লাগলো। আমি আর কথা না বাড়িয়ে বের হয়ে পড়লাম। বাইকে এসে থামালাম চায়ের দোকানের সামনে। আমাদের এইখানে বিখ্যাত একটা জায়গা হচ্ছে এই চায়ের দোকান। যখনই মন খারাপ হয় তখন এখানে এসে 1 কাপ চা খেলে মন ভালো হয়ে যায়। সবাই মিলে চা খাচ্ছি, এমন সময় সৌভিক বলল, মামা। আমি তাকালাম। সে কলা কিন্তু। এটার নতুন কি? চা সবসময়ই কড়াই থাকে। আরে আমি চায়ের কথা বলছি না। তো আর কিসের করার কথা বলছিস? একটু আগে যেই মেয়ে দুটোর সাথে ঝামেলা লাগলো, ওইগুলার কথা বলছি। রাগ তোর করা শালা। কত বড় সাহস আমাদের মুখের উপরে কথা বলে আবার আমাকে বেয়াদব বলে। দেখেই মনে হচ্ছে নিউ, তাই কিছু বললাম না। আজকের মতো ছেড়ে দিলাম। যাই বলিস না কেন মামা, এত এত মাইয়া দেখলাম, সবগুলোর মাঝে এই দুইটারে ভালো লাগছে। 2টারে মানে? ওই মেয়েটা তো বোরখা পরা ছিল, তুই কেমনে দেখলি? আরে ভুল কপালা হয়েছে তো কি হয়েছে, মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল নিশ্চয়ই সুন্দর হবে। ওরে আমার জ্যোতিষ রে, তাইলে যা কাজী অফিসে গিয়ে একসাথে 2টারেই বিয়ে কর। দূর বেটা, দুইটারে কেন বিয়ে করতে যাব? আমি বলতে চাচ্ছি, একটা তোর একটা আমার হলে কেমন হয়? মানে ধর, যেটা বকবক করছিল ওইটা আমার, আর ভুল কপালাটা তোর। জুতা চিনিস? আর একটা কথা বললে জুতা দিয়ে পিটাবো শালা। ভালো কথা কি তোর হজম হয়? এই জন্যই আজীবন সিঙ্গেল থাকবি শালা। তোর মতো প্লেবয় হওয়ার থেকে সারা জীবন সিঙ্গেল থাকাই ভালো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আপাতত তেমন কোনো কাজ নেই, বাবার হোটেলে খাই আর ঘুমাই। বিকেলে ঘুম ভাঙল সৌভিকের কলে। হ্যালো। হ্যালো মামা, কই তুই? বাসায়, আর কই থাকবো? তাড়াতাড়ি মাঠের এদিকে আই। কেন? আরে আয় না বেটা, আসলেই দেখতে পাবি। আচ্ছা, আসছি। তারপর উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম বাইক নিয়ে। মাঠ বেশি দূরে না, তারপরও বাইক নিলাম। আমার নিত্যদিনের সঙ্গী এই বাইক, তাকে ছাড়া এক পাও কোথাও দেই না। মাঠে গিয়ে দেখি সবাই আড্ডা দিচ্ছে। আমাকে দেখে সৌভিক এগিয়ে আসলো। কিরে মামা, আসছিস? কি হয়েছে বল। বলবো, আগে একটা জায়গায় চল। কোথায়? আরে বেটা আগে চল, তারপর বলছি। বলে আমার গাড়িতে উঠে বসলো।
আমি ওর কথা মতো একটা বাসার নিচে এসে বাইক থামালাম। এর আগে কোনো দিন এখানে আসিনি, তাই আমি সৌভিককে জিজ্ঞেস করলাম এখানে কেন নিয়ে এসেছে। এইটা হচ্ছে সেই মেয়ে দুটোর বাস। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম কোন দুই মেয়ে? আরে গতকালকে যে কলেজ থেকে বের হওয়ার সময় গেটের সামনে দুটো মেয়ের সাথে ঝগড়া করলি না, ওই দুইটা মেয়ে। তো তুই আমাকে কেন নিয়ে এসেছিস? আর তুই কিভাবে জানলি এই দুটো মেয়ে এই বাসায় থাকে? আরে এসব বের করা কি কোনো ব্যাপার নাকি? তা তো হবেই, প্লেবয় না। বাজে কথা বাদ দিয়ে উপরে দেখ। আমি ওপরে ছাদে তাকালাম। দুইটা মেয়ে পাখিকে খাবার দিচ্ছে। একটা মেয়েকে চিনতে অসুবিধা হলো না। গতকালকে যার সাথে ঝগড়া হয়েছিল সে, কিন্তু আরেকজনকে চিনতে পারলাম না। আমি সৌভিককে বললাম, কিরে ওই মেয়েটা কে? আরে ওইটাই তো, কালকে যে বোরকা পরা ছিল। তুই কিভাবে জানলি ওইটা ওই মেয়ে? আবার বোকার মতো প্রশ্ন করিস। বললাম না আমি সব খোঁজ নিয়েই এসেছি, এখন দেখ তোর লাগবে কিনা। আমি ভালো করে তাকালাম ওই মেয়েটার দিকে। মাশাল্লাহ, এত সুন্দর মেয়ে এর আগে আমি দেখিনি। কি মায়াবী চেহারা তার। গতকাল বোরখা পরা ছিল তাই কিছুই দেখা হয়নি, কিন্তু আজ দেখে মনে হচ্ছে সৌভিকের সাথে না আসলে অনেক সুন্দর কিছু দেখা মিস করে দিতাম। সৌভিক আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি মামা, পছন্দ হয়েছে? আরে বেটা, গতকালই যদি সব ঠিক করে দিতি তাহলে আজকে আর এখানে দাঁড়াতে হতো না। আসছে, নিজে তো এতক্ষণ কত কিছুই না বললি, আর এখন দেখে হাওয়া বের হয়ে গেল। কি করব বল, এমন মেয়ে আমি জন্মের পর দেখি নাই ভাই। যাই হয়ে যাক, আমার ওকেই লাগবে। আমি কিছু জানি না, তুই সব ব্যবস্থা কর। আরে আরে সবুর কর ভাই, সবে মাত্র তো দেখলি। কিন্তু কালকে যে ঘটনা ঘটছে, এরপর কি ওরা আমাদের সাথে কথা বলবে? আমি তো অনেক রুড ব্যবহার করে ফেলেছি। সেটাই তো, এখন যদি গিয়ে কোনো কথাও বলি তাহলে আরো উল্টো পাল্টা কথা বলবে। বাই এনি চান্স মাইরও খেতে পারি। সিনিয়র হয়ে জুনিয়রের হাতে মার খেলে মান সম্মান কিচ্ছু থাকবে না ভাই। আচ্ছা এখন বাসায় চল, যা করার আগামীকাল করব। ঠিক সময় ভার্সিটি চলে আসিস। কি করবি? কাল এলেই দেখতে পাবি। তুই শালা নিজেও মরবি, সাথে আমাকেও মারবি। ভুল, মরলে আমি একাই মরবো, তোকে বাঁচিয়ে রাখবো, চিন্তা করিস না। তেদিলিও তো আপনার জানবি কুরবান হেমে রে ভাই। ফালতু কথা বাদ দিয়ে বাইকে ওঠ, ওরা দেখলে এখানে এসেই লাঠিপেটা করবে। তারপর আমি সৌভিককে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসি। রাতে সৌভিক কল করে আমাকে সব বলে, আগামীকাল কি কি করবে। প্রথমে শুনে আমি রাজি হইনি, কারণ অনেকটা রিস্কের ব্যাপার। তারপরও রাজি হয়ে গেলাম। জীবনে ওই একটা রিস্ক না নিলে সারা জীবন বসে আঙ্গুল চুষতে হবে। পরের দিন সকাল সকাল সৌভিককে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ওর কথা মতো সবাই এসে গেছে। আমি সৌভিককে কাঁপা কাঁপা গলায় বললাম, মামা ধরা খেয়ে যাব না তো? আরে ধরা খাবো কেন? তুই এত ভয় পাচ্ছিস কেন? ওই তুই বুঝতে পারছিস কি করতে যাচ্ছে আমরা? একবার ধরা খেয়ে গেলে কেল্লা ফতে। কিছুই হবে না, চুপ থাক। ওই দেখ মেয়ে দুটি এদিকে আসছে। এই তোমাদের যা বলেছি ঠিকভাবে করবা, একটু এদিক সেদিক হলে কুরবানি দিয়ে দিব এখানেই। ছেলেগুলো জি ভাই বলে মেয়ে দুইটার কাছে যেতে লাগলো। আমি আর সৌভিক একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। তারপর ওই ছেলেগুলো মেয়ে দুইটার কাছে গিয়ে ইফটিজিং এর অভিনয় করতে লাগলো। 4-5টা ছেলে দেখতে পুরাই গুন্ডাদের মতো। ওদের দেখে মেয়ে দুটো চুপসে গেল, ভয়ে ওদের গলা শুকিয়ে গেল। আমি যেতে নিলে সৌভিক বলে, আরে দাঁড়া বেটা, এত তাড়া কিসের, একটু সবুর কর, আসল পার্ট তো এখনও বাকি। বলেই আমরা আবার ওইদিকে মনোযোগ দিলাম। এবার ছেলেগুলো পকেট থেকে ছুরি বের করে মেয়ে দুটোর সামনে আনলো। এবার ওরা ভয়ে কান্নাই করে দিল। সৌভিক বলল, এখন সময় হয়েছে এন্ট্রি নেওয়ার, চল। তারপর আমি আর সৌভিক প্ল্যান মোতাবেক বাইক নিয়ে সোজা হাজির হলাম ওদের সামনে। নায়কের মতো ভাব নিয়ে আসলাম ছেলেগুলোর সামনে। এসেই মেয়েগুলোকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমাদের,
কাঁদছো কেন? বোরখা ছাড়া মেয়েটা বলে উঠল, ভাইয়া দেখুন না, এই ছেলেগুলো আমাদের ডিস্টার্ব করছে বা ছুরি দিয়ে মারতে চাচ্ছে। আমি ছেলেগুলোর দিকে তাকিয়ে চোখ টিপ মারলাম। তারপর আমি আর সৌভিক মিলে সবগুলোকে মারলাম। ওরা ভয় পাওয়ার ভান করে সবগুলো পালালো। তারপর আমরা মেয়ে দুটোর কাছে আসলাম, এসে বললাম, ভয় নেই, ওরা চলে গেছে, আর কোনোদিন তোমাদের ডিস্টার্ব করবে না। এবার মেয়েটা বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া ডাক শুনে আমি আর সৌভিক একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। শেষে কিনা ভাইয়া ডাক শোনার জন্য এত কিছু করলাম। সৌভিক আমাকে শান্ত থাকতে বলল। তারপর সৌভিক ওদের জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের নাম কি? বোরখা ছাড়া মেয়েটা বলে উঠল, আমার নাম মিম। মিম। আর তোমার পাশের জনের? ওর নাম স্নেহা। সব কথা তো তুমি বলতেছো, তোমার পাশের জন তো কিছুই বলছে না। আসলে ভাইয়া ও সবসময় কথা কম বলে, বিশেষ করে অপরিচিতদের সাথে। তা না হয় বুঝলাম, কিন্তু এত হেল্প করলাম, একটা ধন্যবাদ তো পেতে পারি নাকি? এবার স্নেহা বলল, ধন্যবাদ মিম, চল। বলেই মিমকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় গতকালকের বিষয়টার জন্য সরিও বলল। মেয়েটার গলা অনেক মিষ্টি। সামান্য ধন্যবাদ এই মন এত উতলা হয়ে গেছে। আর বাকি কথা তো বাদই দিলাম। সৌভিক আমাকে বলল, দেখলি মামা, আমার প্ল্যান কাজে দিয়েছে। কি এমন কাজে দিল? ভালো করে আলাপই তো হলো না। আরে ভাই, আজকে যদি এইটা না করতাম, ওইটুকু কপালে জুটতো না যেটা কালকে তুই করেছিস। এখন ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে, বাকিটা পরে দেখা যাবে। বলে আমি আর সৌভিক ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম মেয়ে দুটো দাঁড়িয়ে চারিদিকে কিছু খুঁজছে। আমাদের দেখে মিম এগিয়ে এসে বলল, ভাইয়া সায়েন্সের ক্লাসরুম কোনটা? খুঁজে পাচ্ছি না। কোন ইয়ারে তোমরা? ইন্টার ফার্স্ট ইয়ার। ও, ওই যে নতুন ভবন দেখছো, ওইটার 3 তলায় বাম দিকে 205 নম্বর কক্ষটাই তোমাদের। থ্যাংক ইউ ভাইয়া। তারপর আমি আর সৌভিক ক্লাসে যেতে লাগলাম। আমাদের ক্লাসরুম স্নেহাদের নিচতলায়, মানে 2 তলায় পড়েছে সেম ভবনে। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। মিম আর স্নেহা ভার্সিটি থেকে চলে যাচ্ছে। আমি আর সৌভিক ওদের পিছু পিছু বাইক নিয়ে গেলাম। একটা রিক্সাও ঠিক করে দিলাম। ওরা কিছুই বলেনি। ওদের বাসা থেকে একটু দূরে দাঁড়ালাম। ওরা ভেতরে চলে গেল। এভাবেই প্রায়ই আমি আর সৌভিক ওদের পিছু নিতাম, ওদের সাথে কথা বলার চেষ্টা করতাম। এক পর্যায়ে সৌভিক আর মিমের মাঝে একটা ভালো বন্ডিং হয়ে যায়, কিন্তু স্নেহার সাথে আমার বরাবরই দূরত্ব লেগে রইল। বিষয়টা নিয়ে অনেকবার মিমের সাথে কথা বলেছি। সে জানায় সে ছেলেদের সাথে কথা বলতে আগ্রহী না, কিন্তু তারপরও আমি হাল ছাড়লাম না। মিমের থেকে ওর ফেসবুক আইডিটা নিয়ে ওকে রাতে নক দিলাম, হাই। কোনো রিপ্লাই নেই। আবার লিখলাম, হ্যালো মিস। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি মাহিন। কোন মাহিন? আরে ভুলে গেলে? ভার্সিটিতে যে দেখা হয় তোমার আর মিমের সাথে, আমার সাথে সৌভিক থাকে। ও আচ্ছা, চিনতে পেরেছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছু বলবেন? মানে কোনো দরকার? না, এমনি। কি করছো? পড়তেছি। এত রাতে? জি, সামনে পরীক্ষা তাই। ও আচ্ছা, আগামীকাল কলেজ যাবা? কেন? এমনি। হ্যাঁ যাব। কালকে আমার সাথে একটু দেখা করবা? কেন? করলে পরে বলবো। সরি, আমি অপরিচিত ছেলেদের সাথে দেখা করি না। শুধুমাত্র ওই দিন হেল্প করেছিলেন বলে আজকে মেসেজের উত্তর দিয়েছি, নয়তো দিতাম না। এত অহংকার কেন তোমার? এখানে অহংকার কোথায় দেখলেন আপনি? আপনি একজন নন মাহরাম পুরুষ, আপনার সাথে কথা বলা ও দেখা করা দুটোই আমার জন্য হারাম। তারপরও ওই দিনের জন্য আপনার সাথে কথা বলছি। বুঝতে পেরেছি,
কিন্তু একটা বার প্লিজ দেখা করো। এরপর সত্যি আমি আর কোনো দিন বলবো না। প্লিজ না করো না। আমি কেন আপনার সাথে দেখা করব? কি হন আপনি আমার? কিছু না, কিন্তু হতেও তো পারি। প্লিজ শুধু একবার কাল কথা বলো। মিম তো কথা বলে, কিন্তু তুমি বলো না। বিষয়টা অনেক খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, কাল যাই, তারপর দেখা যাবে। বলেই অনলাইন থেকে বের হয়ে গেল। পরের দিন ক্লাস শেষে আমি আর সৌভিক ক্যাম্পাস থেকে দূরে একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। সৌভিক আজ মিমকে প্রপোজ করবে বলে ঠিক করেছে। এই কয়দিনের ভেতরে দুজনের মাঝে অনেকটাই বোঝাপড়া হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মিম আর স্নেহা দুজন আসছে। সৌভিক ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনেরই ভয়ে কলিজা কাঁপছে। আল্লাহ জানেন আজকে কি হয়। অবশ্য আমারও মনে মনে পরিকল্পনা আছে স্নেহাকে প্রপোজ করার। এখন বাকিটা উপরওয়ালা জানেন। মিম আর স্নেহা আসতেই সৌভিক ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। বিষয়টি দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এই শালা তো দেখছি আমার থেকেও ফাস্ট। আর এতদিন শুধু শুধু আমাকে দোষ দিয়েছে আমার নাকি ধৈর্য কম। নানান রকমের কবিতা শোনালো মিমকে। তার মুখে কবিতা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। এ যেন ভূতের মুখে রাম নাম। নিশ্চয়ই অনলাইন থেকে কপি মারছে। নিজের জীবনেও এক লাইন বানাতে পারবে না, এতটুকু কনফিডেন্স আমার আছে। আমি আর স্নেহা দাঁড়িয়ে ওদের তামাশা দেখতে লাগলাম। মিম এক পর্যায়ে সৌভিকের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। বিষয়টি দেখে একটু সাহস পেলাম। এবার সৌভিক আর মিম স্নেহাও আমার দিকে তাকালো। বিষয়টি বুঝতে পেরে স্নেহা সেখান থেকে চলে যেতে নিল। মিম হাত ধরল, কিন্তু সে মিমের হাত সরিয়ে হনহন করে চলে গেল। আমি অসহায়ের মতো তাকিয়ে রইলাম। মিম আমাকে বলল, ভাইয়া বিষয়টি আমি দেখব, আপনি মন খারাপ করবেন না। আমি একরাশ হতাশা নিয়ে বাসায় চলে আসলাম। রাতে মেসেঞ্জারে ঢুকে দেখি স্নেহা আমাকে ব্লক করে দিয়েছে, যেটা দেখে আমি আরও ভেঙে পড়ি। সৌভিককে কল দিয়ে সব বলি। সে জানায় মিম আর সে বিষয়টা দেখবে। এভাবে 4 দিন কেটে গেল, কিন্তু কিছুই হলো না। স্নেহা ব্লক খুলল না, এমনকি মিমের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি প্রায় পাগল পাগল হয়ে গেছে। জানি না কেন এমন মনে হচ্ছে। মাত্র কয়েকদিন হলো তাকে দেখেছি, এতেই এত ব্যাকুল হয়ে গেছি। দেখতে দেখতে প্রায় আরও 3 দিন কেটে গেল। এই নিয়ে 7 দিন আমি প্রায় সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। সৌভিক মিম অনেকবার কল দিয়েছে, আমি ধরিনি। একসময় বাধ্য হয়ে ওরা আমার বাসায় চলে আসে। এসে দেখে আমার অবস্থা নাজেহাল। তারপর দুজন আমাকে জোর করে বের করে বাহিরে নিয়ে আসে। মিম একটু পর আসছে বলে কোথায় চলে গেল। আমি আর সৌভিক একটা ক্যাফেতে বসে রইলাম। সৌভিক অনেক কিছু বলছে, কিন্তু আমি কিছুই বলছি না। এমন সময় মিম আসলো। তারপর আমি জিজ্ঞেস করলাম আমাকে কেন এখানে এনেছে। ওরা বলে সারপ্রাইজ। আমি জিজ্ঞেস করলাম কি সারপ্রাইজ। তখন সৌভিক বলল, আমার আর মিমের বিয়ে। কথাটা শুনে আমি ওদের দিকে তাকালাম। তারপর মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম কবে। সৌভিক বলল, আগামী মাসে। আমি ও মিম দুজনেই পরিবারকে আমাদের কথা জানিয়েছি। ওরা সবাই মেনে নিয়েছে। গত 4 থেকে 5 দিন ধরে তোকে অনেক কল দিয়েছি বিষয়টি জানাবো বলে, কিন্তু তুই কল ধরলি না। এই দেখ বিয়ের কার্ড। বলে একটা কার্ড এগিয়ে দিল আমার দিকে। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও কার্ডটা হাতে নিলাম। তারপর উঠে সৌভিককে জড়িয়ে ধরলাম। আমার চোখ ভিজে এসেছে, কিন্তু আটকানোর চেষ্টা করলাম। কংগ্রাচুলেশন বন্ধু, কংগ্রাচুলেশন মিম। দুজনের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করি তোমরা যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকো। বলেই আমি বের হতে নিলাম। আর একটু থাকলে চোখের পানি থামাতে পারবো না। পেছন থেকে দুজন আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি শুনলাম না। যেই গেট দিয়ে বের হতে যাব অমনি দেখি একটা বোরখা পরা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভ্রুকুচকে তাকালাম।
মেয়েটার মুখ থেকে নিকাব সরাতেই অবাক হলাম। স্নেহা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি যেন চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি সৌভিকের দিকে তাকালাম। সৌভিক মুচকি হাসি দিয়ে আমার কাছে এসে বলল, কিরে শালা, কি ভেবেছিলিস তুই আমি এতটাই স্বার্থপর যে বন্ধুর ভালোবাসা না মিলিয়ে দিয়ে আমি একা বিয়ে করে নেব? একদিন বলেছিলাম না তোকে যে প্রয়োজনে নিজে মরব, তারপরও তোকে বাঁচিয়ে রাখবো? আমি কিন্তু আমার কথা রেখেছি। স্নেহার পরিবারের সাথেও তোর পরিবারের সাথেও কথা বলে সব ঠিক করে ফেলেছি। আগামী মাসে 1 তারিখে 1 দিনে দুজন একসাথে বিয়ে করব। আমি স্নেহার দিকে তাকালাম। সে মাথা নাড়ল। আমি এবার সৌভিককে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। যেটা আমার ভাইও কোনোদিন করতে পারতো না, সেটা আজ তুই করেছিস। হয়েছে, এবার থাম। ছেলে হয়ে মেয়েদের মতো কান্না করছিস? এখন কান্না থামিয়ে দুজন গিয়ে আলাপ কর। আমি আমার হবু বউকে নিয়ে একটু ঘুরে আসি। তারপর দুজন বের হয়ে গেল। আমি আর স্নেহা ক্যাফে থেকে বের হয়ে বাহিরে খোলা মাঠে এসে বসলাম। আমি কিছুই বলছি না। স্নেহা বলে উঠল, কি হলো, কিছু বলছেন না যে? এখন আমার সাথে এখানে বসে থাকতে খারাপ লাগছে না? কেন খারাপ লাগবে কেন? আমি তো খারাপ মানুষ। কে বলেছে আপনি খারাপ মানুষ? খারাপ দেখেই তো সবাই দূরে সরে থাকতে চায় আমার কাছ থেকে। স্নেহা চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর বলতে শুরু করলো, আমি জানি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। বরাবরই আমি ছোটবেলা থেকে এসব ছেলেদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছি, আর আমার পরিবার এসব প্রেম ভালোবাসা পছন্দ করেন না, তাই আমি এসব থেকে দূরে থাকতে চেয়েছিলাম। তাহলে এখন কেন আসলে? আপনার জেদের কাছে বাধ্য হয়ে। আর তোমার পরিবার কিভাবে মানলো? সৌভিক ভাইয়া আর মিম দুজন মিলে অনেক কষ্টে মানিয়েছে। তারপর আপনার বাবা মা আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসেন। কি, আব্বু আম্মু তোমাদের বাসায় গিয়েছিল আর আমি জানি না? আপনাকে সারপ্রাইজ দিব বলে। এভাবে কষ্ট দিয়ে সারপ্রাইজ? জীবনে কিছু পেতে হলে একটু তো কষ্ট পেতেই হবে। তার মানে কি বলতে চাইছো? আমি তোমাকে পেয়ে গেছি? তা তো জানি না, এমনও হতে পারে কালকে অন্যজনকে বিয়ে করতে পারি। বলেই ঠোঁট টিপে হাসলো স্নেহা। আমি রাগ দেখিয়ে বললাম, ঠিক আছে, তাহলে অন্য কাউকেই বিয়ে করো। বলে আমি উঠে যেতে নিলাম। স্নেহা আমার হাত ধরে ফেলল। এত রাগ কোথা থেকে আসে আপনার? আমি কি এমনি এমনি রাগ দেখাই, নাকি আমাকে দেখাতে বাধ্য করা হয়? আচ্ছা বাবা, সরি, আর রাগাবো না। তুমি পাশে থাকলে শত রাগ অভিমান সামলাতে প্রস্তুত। দেখা যাবে, যদি বিয়ের আগে রাগ দেখান আমি কিন্তু থাকবো না। কোথায় যাবে? কেন, আমার বাবার বাড়ি? ঠ্যাং ভেঙে রেখে দিব। বললেই হলো। আপনি কে আমার ঠ্যাং ভাঙার? সব। পৃথিবীতে আমার আগে আর কারো অধিকার নেই তোমার ওপর, শুধুই আমার, এমনকি তোমারও না। আচ্ছা স্যার, যেমনটা আপনি চান। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।